হ্যালো এভরিওয়ান। আজকে আমাদের ক্লাস শুরু হচ্ছে আ একদম নতুন দুটো জিনিস দিয়ে। এতদিন পর্যন্ত আমরা গ্রামার, ইংলিশ গ্রামারের যা জিনিস পরীক্ষাতে এসে থাকে সেইসব নিয়ে আলোচনা করছিলাম। আজকে আমরা ডেসক্রিপটিভ পার্ট যেগুলো থাকে কিছু পরীক্ষায় তাই নিয়ে। তো আপনারা সকলেই জানেন যে পিএসসি ক্লার্কশিপ পরীক্ষার মেইনসটা সামনেই আসছে। তো সেখানে যেই দুটো খুব ইম্পোর্টেন্ট জিনিস আসে, সেই দুটো জিনিসের আমরা আজকে ডিসকাশন করব। একটা হচ্ছে প্রেসি রাইটিং, আরেকটা হচ্ছে রিপোর্ট রাইটিং। অলরাইট? তো রিপোর্ট রাইটিং আর প্রেসি এই দুটোই আমরা মাধ্যমিক লেভেলে যখন আমরা স্কুলে পড়েছিলাম, ক্লাস 10 লেভেলে আমাদেরকে পড়ানো হয়েছিল। মোটামুটি সব বোর্ডেই এই জিনিসগুলোকে কভার করে। পার্টিকুলারলি যারা মাধ্যমিক বোর্ডে পড়েছেন তারা তো জানেনই। তো যেইটা যদি আমরা ক্লার্কশিপ পরীক্ষাটা কনসিডার করি, ওখানে দুটো গ্রুপ ভাগ করা আছে একটা মেইনস এর পেপারে। একটা হচ্ছে গ্রুপ এ আর গ্রুপ বি। তো ইন্ডিভিজুয়ালি দুটো গ্রুপই আপনাদেরকে অ্যাটেম্প্ট করতে হবে। এবং গ্রুপ এ তে যেটা থাকে যে ইংলিশ ল্যাঙ্গুয়েজের ওপরে যে প্রফিসিয়েন্সিটা সেটা টেস্ট হয়। আর গ্রুপ বি তে রিজনাল ল্যাঙ্গুয়েজের প্রফিসিয়েন্সিটা টেস্ট হয়। তো রিজনাল ল্যাঙ্গুয়েজ বলতে হিন্দি, বাংলা, উর্দু, নেপালি যেটা আছে, তো সেইটা যেটাই আপনারা চুজ করবেন। তো সেটার সাথে ইউ শুড হ্যাভ আ ফেয়ার অ্যামাউন্ট অফ নলেজ অফ ইংলিশ অ্যাজ ওয়েল। তো সেটাই এই জিনিসগুলোতে থাকে। তো প্রথমে গ্রুপ এ তে চলে যাচ্ছি। গ্রুপ এ তে রিপোর্ট রাইটিংটা থাকে, যেটাতে 20 মার্কস ক্যারি করে। অলরাইট? তারপরে আসে প্রেসিতে থাকে 15 মার্কস এবং তার সাথে থাকে ট্রান্সলেশনও 15 মার্কস থাকে। তারপরে গ্রুপ বি তে আবার প্রেসি, রিপোর্ট অ্যান্ড ট্রান্সলেশন তিনটেই থাকে, কিন্তু সেটা রিজনাল ল্যাঙ্গুয়েজ যেটা আপনি চুজ করেছেন সেইটাতে আপনাকে তখন অ্যাটেম্প্ট করতে হবে। তো ইন্ডিভিজুয়ালি দুটোই কিন্তু আপনাদেরকে করতে হবে। তো কামিং ব্যাক টু প্রেসি ইন দি ইংলিশ পার্ট আর কি, যেটা প্রেসি অ্যান্ড রিপোর্ট, এই দুটোই মানে আমাদের মোটামুটি একটা ধারণা আছে যে কিরকম ভাবে করতে হয়। তাও আবার আজকে একটু নতুন করে দেখা যাক কেমন হতে পারে একটা রিপোর্ট রাইটিং আর একটা প্রেসি রাইটিং। অলরাইট? সো we begin with report writing. What is a report? রিপোর্ট বলতে আমরা কি বুঝি, এখানে একটা ডেসক্রিপশন দেওয়া আছে। A report is a brief account of an event that has already taken place. A report attempts to present the first-hand information of an incident or event. মানে বলতে চাইছে যে কোনো একটা ঘটনা অলরেডি ঘটেছে, সেই সম্পর্কে একটা মোটামুটি একটা ব্রিফ ধারণা বা একটা সামারি পেশ করে একটা রিপোর্ট। এবং কি করে যে ইনসিডেন্টটা যেটা ঘটেছে সেই সম্বন্ধে একদম রেলেভেন্ট যে ইনফরমেশন গুলো আছে এবং ফার্স্ট হ্যান্ড ইনফরমেশন যেগুলো আছে, যে ঘটনাটা যা ঘটেছিল সেটা মানে এক্স্যাক্টলি যা জিনিস তাৎপর্যপূর্ণ সেটার সাথে রিলেটেড ছিল, যেটা জানা গেছে, সেইগুলোকে আহ, তৈরি করে সেগুলোকে ফর্মুলেট করে একটা রিপোর্ট তৈরি করা হয়। তো আমাদেরকে কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে যখন আমরা একটা রিপোর্ট রাইটিং করছি। সেটা হচ্ছে যে প্রথমেই বলি যে এর জন্য যে খুব মারাত্মক একদম ইংলিশের দখল এবং মানে ভীষণ হাই লেভেল অফ ইংলিশ সেটার প্রয়োজন নেই। এই যে রিপোর্ট রাইটিং, প্রেসি রাইটিং, এগুলোর আমাদের স্কুল লেভেল, কলেজ লেভেলেও এবং তারপরে কম্পিটিটিভ এক্সামিনেশনে যে থাকে, এগুলো তার একটা কারণ আছে। দেখুন, আমরা প্রত্যেকে তো আর একরকম মানে প্রফিসিয়েন্সি আমাদের তো সকলের নেই। কারুর হয়তো ইংলিশটা মানে ইজি লাগে, কারুর কাছে হয়তো সেটা অতটা ইজি না। কিন্তু এই জিনিসগুলো যখন আপনারা এ ক্যান্ডিডেটস অফ ভেরিয়াস এক্সামিনেশনস হিসেবে যখন আপনারা বসছেন কোনো পরীক্ষাতে, তখন এক্সপেক্ট করা হয় যে অ্যাটলিস্ট এই ধরনের জিনিসগুলো যাতে আপনারা অ্যাটেম্প্ট করতে পারেন, সেই নলেজটুকুই কিন্তু যাচাই করে দেখা হয়। তো এইগুলোর ক্ষেত্রে যে খুব মানে প্রোফাউন্ড নলেজ ইন ইংলিশ থাকতে হবে তার কোনো মানে নেই। এবং তার জন্যে এই কনটেন্ট গুলো সবগুলোই খুব ইজি এবং মানে ইজি টু রিড, ইট ইজ ইজি টু আন্ডারস্ট্যান্ড, এরকম ধরনের স্ট্রাকচারিং থাকে। ওকে?
আর এগুলোর তাৎপর্য কোথায়? লাইক আই ওয়াজ সেইং প্রেসি অ্যান্ড রিপোর্ট রাইটিং। আমরা যখন কনভার্স করি তখন আমরা মানে অনেক কিছু বলি যেটা হয়তো প্রয়োজন আছে বা প্রয়োজন নেই। তো এফেক্টিভ কমিউনিকেশনের জন্যে কিন্তু এই জিনিসের প্র্যাকটিসগুলো যদি আপনারা করতে থাকেন অন আ রেগুলার বেসিস, তাহলে আপনারা দেখবেন যে আপনারা যেকোনো জবের জন্যে কিন্তু খুব ইজিলি নিজেদেরকে তৈরি করতে পারছেন। প্রেসে ইন পার্টিকুলার সেটা আমি বলব যে প্রেসিতে কি হয় যে যেহেতু মূল জিনিসগুলোকে আমাদেরকে একটা বড় কনটেন্টের থেকে আসল জিনিস বা এসেনশিয়াল জিনিসগুলো বের করে আনতে হয়। সো ইট গিভস আস আ প্র্যাকটিস or teaches us how to derive the main things when we are presenting something. Suppose we are appearing for an interview or we are presenting something, we are making a presentation in front of our colleagues or somebody in the office. তো তখন যাতে আমরা খুব রেলেভেন্টলি জিনিসটাকে একটা কোনো কনটেন্টকে সাজিয়ে তুলতে পারি উইদাউট বিং ইলাবোরেট অর মোনোটোনাস অর এনিথিং, সেই জিনিসগুলোর জন্য কিন্তু এই ধরনের এই যে প্রেসি রাইটিং, রিপোর্ট রাইটিং, এগুলো খুব আমাদেরকে হেল্প করে। তো আমি বলবো আপনারা বাড়িতে যে যেরকম প্রিপারেশন নিচ্ছেন নিন, তার সাথে রেগুলারলি নিউজ পেপারটা অবশ্যই পড়বেন। এবং রিপোর্ট রাইটিং এর ক্ষেত্রে বলবো যে কারেন্ট টপিকস যেগুলো আছে সেগুলো সম্পর্কে যদি আপনারা একটু ধারণা রাখেন, যেটা রাখা অবশ্যই জরুরি আমার মনে হয়। কেননা সব পরীক্ষাতেই এগুলোর একটা রেলেভেন্স আছে। কারেন্ট যেটা জিকে আরকি, সেটা আপনারা WBCS পরীক্ষাতে বা পিএসসি পরীক্ষাতে তো পাবেনই। তো তাহলে গোইং আ লিটল ফার্দার আপনারা যদি এই ধরনের যে রেলেভেন্ট টপিক যেগুলো এখন খুব হট টপিকস চলছে আরকি, সেরকম কিছু টপিকস আপনাদের সাথে আমি আলোচনাও করব। তো সেইগুলো যদি আপনারা একটু চর্চা করেন বা মাঝে এই ফরম্যাট গুলো তে ফেলে এগুলো যদি আপনারা একেকটা রিপোর্ট প্রত্যেকদিন একটা করে রিপোর্ট বা এরকম কিছু একটা এসে ধরনের কিছু লিখলেন, তাহলে দেখবেন যে পরীক্ষাতে গিয়ে না ওই যে একটা টেনশন কাজ করে বা এই যে টাইম বাউন্ড ব্যাপার যেটা থাকে বা একটা ওয়ার্ড লিমিটের মধ্যে আমি ঠিক করে করতে পারবো কিনা, এই প্রেজেন্টেশন গুলো তখন একটা পরীক্ষার হলে গিয়ে ভীতি যেটা থাকে সেটা থাকে না, অনেক ইজি হয়ে যায়। সো ইউ বিকাম কনফিডেন্ট। সো দিস ইজ হোয়াট প্রিপেয়ারনেস ইজ অল অ্যাবাউট। আপনারা পরীক্ষাতে দিতে যাওয়ার আগে এখনো যতটুকু সময় বাকি আছে, আমি বলব এই সময়টাকে ইউটিলাইজ করুন এবং রিপোর্ট, প্রেসে এগুলো প্র্যাকটিস করুন। সো দ্যাট পরীক্ষার হলে গিয়ে নতুন করে চিন্তাভাবনা যাতে না করতে হয়। ওখানে আমাদেরকে মাথা ঠান্ডা রেখে করতে হবে। আপনাদেরকে আমি বলব যে আপনারা স্ট্র্যাটেজাইজ করুন এখন থেকেই। যে আমার স্পিড এরকম, রাইটিং স্পিড, রিডিং স্পিড এরকম, দুটোকেই কিন্তু কনসিডার করবেন। কেননা কোয়েশ্চেন পেপারটা পড়তে হচ্ছে, তারপরে আপনারা অ্যাটেম্প্ট করছেন। তো রিডিং অ্যান্ড রাইটিং বোথ টেকেন ইনটু কনসিডারেশন। আপনার কতটা সময় লাগতে পারে একটা অ্যাটেম্প্টের জন্যে, সেটা মাথায় রাখবেন এবং মনে রাখবেন ওইটুকু সময়কে কিন্তু আপনাকে ম্যানেজ করে এত কিছু করতে হবে। সো টাইম ম্যানেজমেন্টটা এখন থেকেই প্ল্যান করুন। আপনারা প্রত্যেকেই খুব চিন্তিত, সব পরীক্ষা কবে হবে, কি হবে? আমি বুঝতে পারছি সকলেরই এটা একটা খুব মানে চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে এই পরিস্থিতিতে, কোভিডের সিচুয়েশনে। তো আমি বলব যে নিজেদেরকে একটু বুস্ট আপ করতে, নিজেদের প্রিপারেশন এবং নিজেদের কনফিডেন্স বাড়িয়ে তুলতে এই জিনিসগুলো যদি আপনারা করেন, তাহলে আপনারা কিন্তু নিজেদের কনফিডেন্স লেভেলটা বাড়াবেন এবং তাতে কিন্তু আপনাদের পরীক্ষাতে ভালো অ্যাটেম্প্ট করার চান্সেস অনেক হাই হয়ে যায়। অলরাইট? ওকে। সো লেট আস সি the things we should remember while we are writing a report. Alright? প্রথম যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে mention the place, date, time and other relevant facts. একটা রিপোর্ট যখন আমরা লিখি, রিপোর্ট যেহেতু একটা ফার্স্ট হ্যান্ড একটা রাইট আপ অফ অ্যান ইনসিডেন্ট, সেখানে খুব ইম্পর্টেন্ট হচ্ছে কয়েকটা জিনিস মেনশন করা। যে ঘটনাটা যেটা ঘটেছিল সেটা কোথায় ঘটেছিল। আচ্ছা, এই ক্ষেত্রে আরেকটা জিনিস বলবো যে রিপোর্ট আমরা স্কুলে যখন স্কুল লেভেলে পড়েছিলাম তখন দেখেছিলাম যে রিপোর্ট ২ ধরনের হয়। একটা হচ্ছে ফরমাল আর একটা হচ্ছে ইনফরমাল, তাই তো? স্কুলের রিপোর্ট আমাদের যেমন বলা হয়েছিল রাইট অ্যান রিপোর্ট অন দ্য অ্যানুয়াল স্কুল এক্সিবিশন হেল্ড অর রিপাবলিক ডে প্যারেড সেলিব্রেশন দ্যাট টুক প্লেস ইন ইওর স্কুল বা সরস্বতী পুজো সেলিব্রেশন, সেটার উপরে বলা হয়েছিল। ওগুলো ছিল ইনফরমাল রিপোর্ট। আর এগুলো হচ্ছে ফরমাল নিউজপেপার রিপোর্ট যেগুলো মূলত পরীক্ষায় আসে। পিএসসির পরীক্ষাতেও দেখা গেছে যে এই কয়েক বছর পরীক্ষা হয়েছে, আমি যদি if I go back to 2006, 2009, 2015, প্রত্যেকটাই কিন্তু কোনো না কোনো নিউজপেপার রিপোর্ট বেসড এসছে। তো আপনারা এক্সপেক্ট করতে পারেন যে নিউজপেপার রিপোর্ট বা ফরমাল রিপোর্টটাই কিন্তু আপনাদের আসতে চলেছে। অ্যান্ড সেইটাকে মাথায় রেখেই কিন্তু এই স্ট্রাকচারিংটা করা। তো যখন একটা ঘটনা ঘটে এবং নিউজপেপারের করেসপন্ডেন্ট ধরুন আপনি সেখানে গিয়ে পৌঁছালেন।
আপনি যে জিনিসগুলো দেখবেন সেটাকে বেস করে আপনাকে একটা লিখতে হবে। তো তো প্রথমেই ইম্পর্টেন্ট হচ্ছে জানা যে বা জানানো যখন আপনি লিখছেন রিপোর্টটা, যে ঘটনাটা কোথায় ঘটেছিল, কোন সময় ঘটেছিল। ওকে, তো প্লেস, ডেট, টাইম কখন হয়েছিল এবং তার সাথে আরো যে রেলেভেন্ট জিনিসগুলো সেগুলো আমাদেরকে এর মধ্যে ইনক্লুড করতে হবে। নেক্সট চলে আসছি, রাইট দ্য নেম অফ দ্য রিপোর্টার। ওকে, আচ্ছা, রাইট দ্য নেম অফ দ্য রিপোর্টার, অ্যাজ আই সেড, যখন আমরা স্কুলের জন্য রিপোর্ট রাইটিং করতাম, ইনফর্মাল রিপোর্ট, তখন আমাদেরকে বলা হতো যে রাইট রিপোর্ট অন। তো ওখানে তো আর আমি নিউজ পেপারের করেসপন্ডেন্ট নই, তো ওখানে আমাকে এক্স ওয়াই জেড করে, আই হোপ ইউ রিমেম্বার, কি এক্স ওয়াই জেড বলে বাই এক্স ওয়াই জেড অর এক্স ওয়াই জেড বলে লিখতে হতো। কিন্তু কোনো ক্ষেত্রেই কিন্তু আমরা পরীক্ষাতে নিজেদের নাম লিখিনি। ইফ ইউ রিমেম্বার ওয়েল, আমরা কোথাও কিন্তু কোনো জায়গাতেই নিজেদের নাম কোথাও প্রকাশ করব না। তো যদি রিপোর্টার বলা হয় এবং যদি ইনফর্মাল রিপোর্ট থাকে, তাহলে আপনারা এক্স ওয়াই জেড বলে লিখে দেবেন। আর এই ক্ষেত্রে যখন আমরা নিউজ পেপার রিপোর্টকে নিয়ে আলোচনা করছি, তাহলে আমাদেরকে এরকম কিছু একটা লিখতে হবে। লিখতে হবে আ স্টাফ রিপোর্টার অর আ স্পেশাল করেসপন্ডেন্ট। স্টাফ রিপোর্টার অর স্পেশাল করেসপন্ডেন্ট মানে হচ্ছে যিনি নিউজ পেপারকে রিপ্রেজেন্ট করে ওখানে গেছেন এবং যিনি রিপোর্টটা লিখেছেন। আচ্ছা, নেক্সট হচ্ছে প্রোভাইড আ সুটেবল হেডিং অর টাইটেল। অলরাইট, হেডিং অর টাইটেল। তো হেডিংটা খুব ইম্পর্টেন্ট একটা নিউজ পেপারের ক্ষেত্রে, এতটাই ইম্পর্টেন্ট যে আজকালকার দিনে দেখা গেছে যে আমরা এই জেনারেশনকে যখন অ্যানালাইজ করছি, যে তারা অনেক সময় পুরো পেপারটা পড়েনি না। when I speak to my students, আমি যখন কথা বলি তখন আমি দেখতে পাই যে মেজরিটি অফ মাই স্টুডেন্টস সে কি হ্যাঁ পেপার পড়ছি, কিন্তু তারপরে বোঝা যায় যে পেপারে শুধু হেডলাইনটাই পড়ছি। ওকে, পুরো কন্টেন্টটা পড়ছি না। তো এই যে প্রবণতাটা সেটার একটার জন্য, মানে সেটা কেন? বিকজ হচ্ছে আমাদের এখন ফাস্ট পেস লাইফ, আমরা অত সময় দিতে চাই না, বাট দ্যাট ইজ নট গোয়িং টু সলভ এনি অফ ইউর প্রবলেমস। আপনারা যদি চান যে আপনারা এই কম্পিটিটিভ এক্সামিনেশন গুলোতে ভালো করতে, তাহলে আমি বলবো, বারে বারে আমি বলছি যে নিউজ পেপারটা ভালো করে পড়ুন। অ্যাটলিস্ট প্রথম দুটো পাতা তো অবশ্যই খুব ভালো করে পড়বেন। তারপরে ডিপেন্ড করছে যে আপনারা কি ধরনের পরীক্ষাতে অ্যাপিয়ার করছেন, সেখানে কি ধরনের জিনিস আসেন আপনারা পাবেন, সেইটার উপর বেস করে অন্যান্য যা আছে খেলার খবর বা বিজনেস নিউজ, যদি ব্যাংকিং এর পরীক্ষা দিচ্ছেন তাহলে অবশ্যই বিজনেস নিউজ পড়তে হবে, ইত্যাদি এগুলো দেখবেন। ওকে, তো হেডলাইন অফ আ নিউজ পেপার হ্যাজ অ্যান ইমেন্স এফেক্ট অন দি এন্টায়ার রিপোর্ট। এটাই কিন্তু একটা ইন্ডিকেশন দেয় যে রিপোর্টটা কি নিয়ে হচ্ছে। তাহলে হেডলাইনটা কি হতে হবে বা হেডিং বা টাইটেলটা কিরকম হতে হবে? খুব অ্যাট্রাকটিভ হতে হবে এবং সবথেকে বড় কথা রেলেভেন্ট হতে হবে। ঠিক আছে? তাৎপর্যপূর্ণ হতে হবে। সেটা আউট অফ কনটেক্সট হলে চলবে না। সেটা একদম যেই জিনিসটা নিয়ে কথাটা বলতে হচ্ছে, সেটার মূল জিনিসটাকেই হাইলাইট করতে হবে। ওকে? নেক্সট, এরপর আমরা দেখব যে ফরম্যাটটা কি হবে? মানে যে আমরা যে কনটেন্টটা যে এরপরে পাবো, তো হেডিং হলো, আর হেডিং এর আগে আমাকে ডেট টাইমটা মেনশন ডেট এবং প্লেসটা মেনশন করতে হচ্ছে। এরপরেই আমরা বডি অফ দ্য রিপোর্টে চলে আসছি। ওকে, তো আমি একটা স্ট্রাকচার করেছি, সেটা আমি আপনাদের দেখাচ্ছি। বাট যখন আমরা যে মূল কন্টেন্টটা নিয়ে আলোচনা করব, তাহলে কন্টেন্টটা কিরকম ভাবে লেখা হবে সেই ক্ষেত্রে এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট। প্রথমে বলা হচ্ছে রাইট ইন ইনডাইরেক্ট স্পিচ অ্যান্ড ইউজ প্যাসিভ ফর্ম অফ এক্সপ্রেশন। অলরাইট, তো বলছে ইনডাইরেক্ট স্পিচে বলতে, ডাইরেক্ট স্পিচে না। ডাইরেক্ট স্পিচ মানে যেই স্পিচে ডায়লগ হয়, মানে দুটো লোক কনভার্স করছে, ডাইরেক্টলি একজন আরেকজনকে যেভাবে বলবে, যদি লিখতে হয় তাহলে ওইগুলোকে ইনভার্টেড কমাস এর মধ্যে লিখতে হয়। কিন্তু আমরা সেরকম ভাবে লেখার সময়টায় লিখবো না, আমাদেরকে লিখতে হবে ইনডাইরেক্ট স্পিচে অথবা রিপোর্টেড স্পিচ, যেটা আমরা বলি। এই রিপোর্টেড স্পিচটা কিন্তু রিপোর্ট করার থেকেই এসছে আর কি, যে আমরা যখন জানাচ্ছি কাউকে যে কি ঘটনা হলো, তখন আমরা রিপোর্ট করছি, তো ওর জন্য ইনডাইরেক্ট স্পিচটাকে রিপোর্টেড স্পিচও বলা হয়। তার সাথে প্যাসিভ ফর্ম অফ এক্সপ্রেশনটা বজায় রাখতে হবে। মানে দু ধরনের এক্সপ্রেশন আমরা পাই, বা দুটো ভয়েস আলাদা আলাদা আছে। সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে একটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস আর একটা হচ্ছে প্যাসিভ ভয়েস। তো আমাদেরকে প্যাসিভ ভয়েসে লিখতে হবে। ওকে, আচ্ছা, এরপরে কি বলছে? এরপরে বলছে ডেভেলপ আইডিয়াস লজিক্যালি।
ওকে? আচ্ছা, এই যে পরীক্ষাতে পিএসসি পরীক্ষাতেও যে কোয়েশ্চেনটা থাকে রিপোর্টের ওপরে, সেটাতে দেখা গেছে ট্র্যাডিশনালি যে আমাদেরকে কিছু পয়েন্ট প্রোভাইড করে দেওয়া হয়েছে রিপোর্টটা স্ট্রাকচার করার জন্য। মানে কিছু হিন্টস অলরেডি মেনশন করে দিয়েছেন যিনি পেপার সেট করেছেন, এবং সেইটাকে বেস করে সেটাকে ইলাবোরেট করেই কিন্তু আমাকে পুরো রিপোর্টটা বানাতে হবে, তাই তো? আ বেশিরভাগ ক্ষেত্রেই পরীক্ষাতে তাই হয়। যদি না হয়, যদি কোনো সময় না থাকে হিন্টস, তাও আমি বলব যে একটা কোনো কিছু নিয়ে ধরুন আপনি লিখছেন, তাহলে আইডিয়াস গুলো আপনি যখন সাজাচ্ছেন সেটা যেন লজিক্যাল হয়। ওকে? মানে তাৎপর্যপূর্ণ হয় এবং সেটার মধ্যে যেন একটা যুক্তি থাকে, এবং অর্ডারটাও কিন্তু ঠিকঠাকভাবে বজায় রাখতে হবে, সেটা মেনটেন করতে হবে, এবং পুরো জিনিসটা যাতে একটা রেলেভেন্স ক্রিয়েট করে সেটা আমাদেরকে দেখতে হবে। ওকে? আচ্ছা, তাহলে যদি পয়েন্ট দেওয়া থাকে তাহলে সেটার লজিক্যালি কানেক্ট করে করতে হবে। অনেক সময় আমরা দেখা যায় যে ধরুন যে হিন্টস গুলো দেওয়া আছে, আমি দুটো হিন্টকে ক্লাব করে লিখছি, বাট ইট শুড বি মানে ইট শুড হ্যাপেন লজিক্যালি। অলরাইট? বা প্রপার লিঙ্কস থাকতে হবে, কানেকশনটা থাকতে হবে। এরকম না হয় যে এটা একটা ডিসক্রিট, মানে জাস্ট একটা প্যাচওয়ার্ক মনে হয়। সেটা যেন কখনো না হয় যে আপনি খাপছাড়া তুলে জয়েন করে দিলেন ইনফরমেশন, সেটা না। জিনিসটার মধ্যে একটা কানেকশন থাকতে হবে, একটা ফ্লোটা ঠিক যাতে থাকে। ওকে? আচ্ছা, তো সেটাই আমাদের পরের পয়েন্টটাও আমাদের সেটার দিকেই হিন্ট করছে। বলছে কি যে ফলো দি অর্ডার অফ দি আইডিয়াস গিভেন ইন দ্য হিন্টস প্রোভাইডেড। ওকে? তাহলে যে অর্ডার অফ দি আইডিয়াসটা কিন্তু একটা খুব বড় ব্যাপার, যে কিরকম ভাবে আমাদের বলতে হবে আর কি। তো সেই জিনিসটা মাথায় রাখতে হবে। আমি সাপোজ একটা ঘটনা নিয়ে আলোচনা করছি। পরীক্ষাতে দেখা যায় যে অ্যাক্সিডেন্ট রিপোর্টস খুব আসে। বাস অ্যাক্সিডেন্ট, ট্রেন অ্যাক্সিডেন্ট, রোড অ্যাক্সিডেন্ট, বোট ক্যাপসাইজ ইত্যাদি বিভিন্ন অ্যাক্সিডেন্টস, বা বিল্ডিং কোলাপস করেছে, বা একটা ফায়ার রিলেটেড অ্যাক্সিডেন্ট হয়েছে, এরকম ধরনের জিনিস আসে। তো ওখানে কোথায় হয়েছে, কখন হয়েছে, এগুলো বলার সাথে সাথে যে ক্যাজুয়ালিটিস হয়েছে, ঠিক আছে? আচ্ছা, কজ কি ছিল, তারপরে তার আফটার ম্যাথ হিসেবে কি হলো, বা কনসিকুয়েন্সেস কি হলো, এরকম তো পর পর আসতে থাকে। এবার আপনি আগেই যদি কনসিকুয়েন্সেস এ চলে যান আর ক্যাজুয়ালিটির কথাটা পরে মেনশন করলেন, তাহলে ব্যাপারটা ঠিক রেলেভেন্ট হলো না। ঠিক আছে? তো ওই অর্ডার বা ওই লজিক্যালি যে অর্ডার গুলো কানেক্টেড, সেই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে। মানে অরিজিনালিটি আনতে গিয়ে এমন করে ফেললাম না যে জিনিসটা একটা ইউনিক দাঁড় করাতে গিয়ে ব্যাপারটা মানে খাপছাড়া হয়ে গেল। ওকে? আচ্ছা, আচ্ছা, তাহলে এটাই আমাদের বেসিক যে জিনিসগুলো রুলস বলতে পারেন, বা টিপস টু রিমেম্বার, এটা বলা যেতে পারে। এছাড়াও আমি আরো একটা দুটো জিনিস বলে দিচ্ছি যেটা খুব ইম্পর্টেন্ট। এক হচ্ছে, যখন আমরা রিপোর্ট লিখি আমাদের অনেক সময় গন্ডগোল হয়ে যায় একটা এসে রাইটিং এর সাথে। এটা এসে রাইটিং আর রিপোর্ট রাইটিং কিন্তু দুটো একরকম জিনিস না। এসে রাইটিং একটা অনেক ইলাবোরেট জিনিস। এসেটা আমাদের অনেক স্কোপ অ্যান্ড অপরচুনিটি থাকে অনেক কিছু লেখার, সেখানে আমরা অনেক রকম ভাবে লিখতে পারি, নিজের মতন করে লিখতে পারি। কিন্তু রিপোর্টের কিন্তু একটা ফার্স্ট অফ অল ফিক্সড ফরম্যাট থাকে, এবং একটা স্ট্রাকচারের উপরে কিন্তু অসম্ভব একটা গুরুত্ব থাকে। তো সেই জিনিসটা আপনারা কখনো ভুলে যাবেন না। তো প্রথম যে ডিফারেন্সটা হচ্ছে বিটুইন এসে আর রিপোর্ট, সেটা হচ্ছে এক্ষেত্রে কোনো আলাদা করে ইন্ট্রোডাকশন লাগে না, যে আমাকে একটা একটা ইন্ট্রোডাকশন সাজিয়ে নিয়ে বসে তারপরে আমি লিখতে বসলাম, সেরকমটা না। ডাইরেক্টলি গো ইনটু দ্য টপিক। ঠিক আছে? আচ্ছা, নেক্সট হচ্ছে ল্যাঙ্গুয়েজ আর স্ট্রাকচার যেটা হবে সেটা যেন সিম্পল আর ক্লিয়ার হয়, মানে আন্ডারস্ট্যান্ডেবল হয়, যিনি পড়ছেন তার কাছে যেন ব্যাপারটা কমপ্লিকেটেড না থাকে। ওকে? মানে আপনি যে ল্যাঙ্গুয়েজ ইউজ করবেন আর স্ট্রাকচারিং যেটা করবেন, যেটা আমি বললাম কমপ্লিকেটেড হবে না, ইললজিক্যাল হবে না, লজিক্যালি সুন্দর করে সাজানো গোছানো সেরকম হবে, যাতে যিনি পড়বেন ব্যাপারটা তিনি যাতে ইজিলি ব্যাপারটা পড়ে বুঝতে পারেন। ঠিক আছে? আর সব থেকে বড় কথা হচ্ছে যে এটার মধ্যে কোনো পার্সোনাল ওপিনিয়ন বা ক্রিটিসিজম দেওয়া চলবে না। এটাও সবসময় মাথায় রাখবেন। রিপোর্ট রাইটিং এর ক্ষেত্রে কিন্তু আপনারা নিজেদের কোনো পার্সোনাল ওপিনিয়ন দিলেন বা একটা ক্রিটিসিজম একটা ড্র করলেন, সেটা কিন্তু করবেন না, বিকজ ইট ইজ নট অ্যান এসে, ইট ইজ এ রিপোর্ট রাইটিং। যা হয়েছে, যেইটুকু হয়েছে, আমি যা দেখেছি আমি সেটাই রিপোর্ট করছি, এর বাইরে কিন্তু কিচ্ছু নয়। ঠিক আছে? তো এই পয়েন্টগুলো আপনারা অবশ্য মাথায় রাখবেন যখন আপনারা একটা রিপোর্ট রাইটিং করছেন। ওকে? আচ্ছা, এবার আমরা ডাইরেক্টলি আমাদের ফরম্যাটটাতে চলে যাচ্ছি।
ওকে, সো দিস ইজ আওয়ার বেসিক ফরম্যাট অফ রিপোর্ট। প্রথমে আমরা টাইটেলটা পাচ্ছি, ঠিক আছে? টাইটেলের পরে আমাকে লিখতে হচ্ছে যে রিপোর্টটা কে লিখেছেন, ঠিক আছে? এই স্ট্রাকচারটা আপনারা মোটামুটি ফলো করার চেষ্টা করবেন। এটাই অ্যাকসেপ্টেড ফরম্যাট। তো টাইটেল যখন আপনারা লিখছেন তখন প্রথমে আমি একটা একটা করে আসছি, একটা একটা অ্যাসপেক্টে এখানে আসছি। প্রথমে বলা আছে টাইটেল, ঠিক আছে? আচ্ছা, টাইটেলটা কখনো আন্ডারলাইন করবেন না। প্রথম রুল, টাইটেল কখনো আন্ডারলাইন করবেন না। কোনো পার্ট অফ দ্য রিপোর্টকে আলাদা করে হাইলাইট করবেন না। এটা প্লিজ ডু রিমেম্বার, ওকে? কোনো পার্ট অফ দ্য রিপোর্টকে কখনো কিন্তু আপনারা আলাদা করে হাইলাইট করবেন না বোঝানোর জন্য যে এটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার, যে নাম্বার অফ ক্যাজুয়ালিটিসটা তলায় আন্ডারলাইন করে দিলাম, অথবা গভর্নমেন্ট এটার ব্যাপারে একটা প্রকল্প চালু করবেন বা কোনো কিছু একটা ভাবছেন, কিছু একটা করবেন, সেটাকে প্রকল্পটার নামটার তলায় আন্ডারলাইন করে দিলাম। একদম না, একেবারেই না। টাইটেলও আন্ডারলাইন করবেন না, কিচ্ছু আন্ডারলাইন করবেন না, বা হাইলাইট অবশ্য একদম কিচ্ছু করবেন না, ঠিক আছে? আচ্ছা, যখন টাইটেলটা লিখছেন, ওকে, তখন একটা জিনিস মাথায় রাখবেন, দিস ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট। যখন টাইটেলটা আপনারা লিখছেন তখন যাই টাইটেল হোক না কেন, তার যে ওয়ার্ডগুলো ইউজ হচ্ছে, সাপোজ একটা 3-4টে ওয়ার্ডের বা 5টা ওয়ার্ডের একটা টাইটেল হচ্ছে, ঠিক আছে? তো সাপোজ আমি বললাম 18 killed in road accident, ওকে? 18 killed in road accident, এটা যদি একটা টাইটেল হয়, এখানে আপনারা দেখছেন 18 কথাটা লিখেছি, ওকে? কিল কথাটা এটা কিন্তু ক্যাপিটাল কে, ওকে? তারপরে রোডের আরটা ক্যাপিটাল, অ্যাক্সিডেন্টের এটা ক্যাপিটাল, অলরাইট? কিন্তু এই যে প্রেপোজিশনটা ইউজ হলো ইন, এটা কিন্তু স্মলে লেখা হলো। তাহলে কি হচ্ছে, যে আমার যে ওয়ার্ডগুলো এর মধ্যে থাকছে তার মধ্যে মানে খুব রেলেভেন্ট তো একটা টাইটেল হচ্ছে, তো শর্ট অ্যান্ড ক্রিস্প হতে হবে, খুব ডিটেলে হবে না। এরকম না যে 2-3টে লাইন জুড়ে আমার টাইটেলটা হলো। ইট শুড বি শর্ট বাট রেলেভেন্ট, একদম টু দি পয়েন্ট, ওকে? তো তার মধ্যে যে ওয়ার্ডগুলো থাকছে প্রত্যেকটা ওয়ার্ডের ফার্স্ট লেটারটা শুড বি ইন ক্যাপিটাল, ওকে? দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট রুল। কিন্তু যে আর্টিকেল, প্রেপোজিশন অর কনজাংশন যেগুলো থাকে সেগুলো শুড বি স্মল, ওকে? তাহলে all other words should begin in capital, শুধু prepositions, articles আর conjunctions, এই তিনটে জিনিসের কিছু যদি থাকে তার মধ্যে, তাহলে সেটা should begin with small letter, not capital letter, okay? So this is one very important thing, এটা টাইটেলের ক্ষেত্রে হলো। আচ্ছা, তারপরে যেমন আমাদের কি আসছে, আমাদের রিপোর্টারের মানে যে রিপোর্টটা লিখেছেন, যিনি লিখেছেন তার কথাটা আসছে। তো রিপোর্টেড বাই হুম, সো সেখানে আপনারা লিখবেন বাই স্টাফ রিপোর্টার, ওকে? বাই স্টাফ রিপোর্টার লিখতে পারেন, অথবা লিখতে পারেন বাই স্পেশাল করেসপন্ডেন্ট, অথবা আওয়ার স্পেশাল করেসপন্ডেন্ট, এরকম কিছু একটা আপনারা লিখতে পারেন। এখানেও দেখুন প্রত্যেকটা ওয়ার্ডের প্রথমটা, আচ্ছা বাইটা একটা যদি আপনি প্রেপোজিশনও ধরেন, তাও এটা যেহেতু এটা দিয়ে শুরু হচ্ছে, এটার প্রথম লেটারটা হবে ক্যাপিটালে। সেরকমই স্টাফ আর রিপোর্টার এই দুটো কথা আছে, এই দুটোরও কিন্তু প্রথম লেটারটা ক্যাপিটালে হচ্ছে, ওকে? আচ্ছা, নেক্সট এবার আমরা চলে আসছি বডি অফ দ্য রিপোর্টে। দিস ইজ দ্য বডি অফ দ্য রিপোর্ট, অলরাইট? কিন্তু তার শুরুতে কয়েকটা জিনিস মেনশন করা থাকে। তারপরে আসে যেইটা, সেই প্লেস, সেখানে থাকে প্লেস আর টাইমের উল্লেখ, ওকে? আচ্ছা, যখন হিন্ট দেওয়া থাকে পরীক্ষাতে তখন ইউজুয়ালি একটা প্লেসের কথা এবং ডেটের কথা বা টাইমের কথা সেটা মেনশন করা থাকে। এখানে অ্যাকচুয়ালি এটা টাইম হবে না, আই এম সো সরি, দিস ইজ গোইং টু বি দ্য ডেট, অলরাইট? এবং প্লেস এন্ড ডেট যখন আমরা দিচ্ছি তারপরে কিন্তু আমাদেরকে এখানে একটা কোলন মার্ক করতে হচ্ছে, এখানে আমাদেরকে একটা কোলন মার্ক করতে হচ্ছে, এটাও খুব ইম্পর্টেন্ট, ওকে?
তো প্লেস হলো, ডেট হলো। অলরাইট? আচ্ছা, এবার প্লেস আর ডেটটা কিরকম ভাবে লিখবো? কলকাতা, দিল্লি, শিলিগুড়ি এরকম ভাবে আমরা লিখবো। ওকে? বা আসানসোল এরকম ভাবে লিখতে পারি, বা জয়পুর এরকম ভাবে লিখতে পারি। তো ওইটুকু লিখলাম যে যেই জায়গাটার থেকে। যদি ডিটেলে থাকে, যেমন ধরুন হিন্টে রয়েছে যে কলকাতার অমুক জায়গা, অমুক অমুক জায়গা, বড়বাজার কলকাতা, তো আমি কি এইখানে বড়বাজার কলকাতা পুরোটা লিখবো না, শুধু কলকাতা লিখবো। ঠিক আছে? বা যদি আমি বলি দিল্লিতে কোনো একটা জায়গা, দিল্লিতে সাপোজ কনট প্লেস, সো কনট প্লেস দিল্লি লিখবো না, শুধু নিউ দিল্লি লিখবো। অলরাইট? আচ্ছা, তো এরকম ভাবে আমাদেরকে শুধু মূল জায়গাটার নামটা লিখতে হবে, তারপরে ডেটটা লিখতে হবে। ওকে? আচ্ছা, when we are writing about the date we have to keep certain things in mind. অলরাইট? প্রথমত আমরা ডেটটা কিরকম ভাবে লিখবো, আমরা তো অনেক ভাবে ডেট লিখি। সাপোজ আমি লিখলাম যে 3-8-2020 এরকম ভাবে লিখলাম, কিন্তু এরকম ভাবে লেখা যাবে না। আপনাদেরকে লিখতে হবে কিরকম ভাবে, 3rd অগস্ট বলে লিখতে হবে। ওকে? সো ইউ হ্যাভ টু রাইট 3rd অগস্ট। এবার যে মান্থের যে নামটা আসছে সেটাতেও কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার আছে। যখন আপনি এই পরপর আমি কয়েকটা মান্থের নাম লিখছি, দেখুন। যখন আপনি লিখছেন মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, এইগুলো পুরোটা কিন্তু আপনাকে লিখতে হচ্ছে। এগুলো যখন সাপোজ আমি যদি বলি 3rd মার্চ অথবা 4th এপ্রিল অথবা 5th মে অথবা 6th জুন, যাই হচ্ছে না কেন আমাদেরকে কিন্তু এইটা পুরোটা লিখতে হচ্ছে যদি এই মাসগুলোর উল্লেখ থাকে। প্লিজ টু রিমেম্বার, কেননা এগুলোর অ্যাব্রিভিয়েশন আমরা ইউজ করি না। ইউজ করি কোনগুলোর ক্ষেত্রে অ্যাব্রিভিয়েশন? জ্যান, ফেব। ওকে? ফেবের পরেই চলে যাচ্ছি অগস্ট, এইউজি। তারপরেই আসছে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। ওকে? সো প্লিজ কিপ দিস ইন মাইন্ড। আপনারা যদি এর কোনো একটা লেখেন তাহলে এটা পুরোটা লিখতে হবে, বাকিগুলো থাকলে কিন্তু অ্যাব্রিভিয়েটেড ফর্মে লিখতে হবে। ওকে? আচ্ছা, নেক্সট ইম্পর্টেন্ট থিং হচ্ছে আমরা ওইটুকু লিখেই ছেড়ে দেবো যে আমি লিখবো 3rd অগস্ট। উই আর গোইং টু রাইট দিস মাচ অনলি। আমরা কিন্তু ইয়ারটা মেনশন করব না, এটাও খুব ইম্পর্টেন্ট। আমরা ইয়ারটা একেবারেই মেনশন করব না। ওকে? আচ্ছা, তাহলে এটা হয়ে গেল। এবার আমরা মূল বডি অফ দ্য রিপোর্টে চলে যাচ্ছি। তো প্রথমেই যেটা বলা আছে সেটা হচ্ছে যে শুরুতে আমরা কি লিখব। ঠিক আছে? যখন আমি টাইটেলটা লিখছি, টাইটেলের পরেও যে জিনিসটা লিখছি, এই এই বাই হুম সেটা বাদ দিয়ে এই যে টাইটেল লিখলাম, তারপরে প্লেস টাইমটা লিখলাম, আমার শুরুটা হবে মূলত এইটাকে আবার রিপিট করে বা এটাকে একটু ইলাবোরেট করে। ঠিক আছে? বা ইলাবোরেট না, সরি, এটা জিস্টটা দিয়েই কিন্তু আমাকে শুরুটা করতে হবে। এটা আপনাকে মনে রাখতে হবে যে টাইটেলে আমি যেহেতু একদম খুব ইম্পর্টেন্ট জিনিস, যে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, একটা অ্যাক্সিডেন্টের সব থেকে ইম্পর্টেন্ট কনসিকুয়েন্সটা কি, যে হতাহত হয়েছে কি হয়নি, সেটাই প্রথমেই লোকে দেখে। যে একটা ঘটনা ঘটেছে, আচ্ছা ঠিক আছে, কারুর কোনো ক্ষয়ক্ষতি তো হয়নি। তো এই যে ক্ষয়ক্ষতির ব্যাপার, ক্যাজুয়ালিটির ব্যাপার, এটাই কিন্তু একটা অ্যাক্সিডেন্টের মেন মানে মানে ক্রাক্স অফ দ্য ম্যাটার বা ইম্পর্টেন্ট পার্ট অফ দ্য অ্যাক্সিডেন্ট হয়ে দাঁড়ায় সব থেকে আগে। তো আমাকে ওটা অবশ্যই উল্লেখ করতে হবে, যেমন আমি বলেছিলাম যে এত কিল্ড ইন অ্যান অ্যাক্সিডেন্ট। অলরাইট? তো সেইটাকে বেস করে এবং তার সাথে কোথায় এবং কবে, এবং তার সাথে টাইম যদি মেনশন করা থাকে, এখানে যদিও আমরা টাইমটার উল্লেখ করছি না, আই এম সো সরি অ্যাবাউট দিস, এখানে টাইম হবে না, এখানে ডেট হবে। তো টাইমটাও যদি মেনশন করা থাকে, আমাদের হিন্টস যেটা দেওয়া থাকবে পরীক্ষাতে, টাইমটাকে নিয়ে নিলাম তার সাথে, এবং তার সাথে আরো ইম্পর্টেন্ট যদি কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট থাকে প্রথমেই, সেইটাকে একটা নিয়ে জিস্ট করে সেটা দিয়ে আমাকে শুরু করতে হবে। ঠিক আছে? তো আমি বলতে পারি at about 5 PM, সাপোজ টাইম দেওয়া আছে, ডেট দেওয়া আছে, জায়গা দেওয়া আছে। ঠিক আছে? একটা কোনো দুর্ঘটনা ঘটেছে। ঠিক আছে? এবার দুর্ঘটনা সম্বন্ধে যখন আমি বলবো, তখন আমাকে ইনসিডেন্টটাকে একটা কিছু বলে, মানে একটা তার সম্বন্ধে একটা ওই যে ট্র্যাজেডি ঘটেছে ওই জিনিসটা একটু উল্লেখ করে লিখতে হবে যে ট্র্যাজিক ইনসিডেন্ট। ওকে?
or a deadly ভাইরাস ব্রোক আউট অর সামথিং লাইক দ্যাট, মানে একটা হিন্ট ক্রিয়েট করতে হবে যেটা বুঝিয়ে দেয় যে ওটার গ্র্যাভিটিটা কতটা। ওকে, আচ্ছা তাহলে আমাকে এরকম ভাবে আমি বলতে পারি, শুরুটা হচ্ছে এরকম ভাবে, এই ওপেনিং অফ দ্য বডি অফ দ্য রিপোর্টের শুরুটা এরকম ভাবে হতে পারে, দি at around say 5 p.m. okay, on suppose 3rd August, a dreadful accident or a tragic accident, okay, or a terrifying accident took place in Kolkata. Okay, তাহলে আমি বলতে পারি at around or at about 5 p.m. on 3rd August in Kolkata or in অমুক place in Kolkata. Suppose আমি বললাম যে in Barabazar, Kolkata, or in Park Street, Kolkata, a dreadful accident took place. রাইট? তো এরকম ভাবে আমি শুরু করলাম। এবার আমি তারপরে ডিটেলসে চলে যাব। ঠিক আছে? তো শুরুটা হবে এরকম ভাবে যে একদম রেলেভেন্ট যে জিনিসগুলো আমি প্রথমেই বলে নিয়েছি সেইগুলো দিয়ে আমার শুরুটা হচ্ছে। তারপরে আমি আমার ডিটেলসে চলে যাচ্ছি। আচ্ছা, এবার যখন আমি ডিটেলসে যাব, প্রথমেই যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে আমার যে রিপোর্টটা লিখতে দেওয়া হয়েছে সেটার তো একটা ওয়ার্ড লিমিট বলা আছে, তাই তো? সো ওয়ার্ড লিমিট ইজ আ ভেরি 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 ইম্পর্টেন্ট থিং ইন কেস অফ আ রিপোর্ট রাইটিং। অলরাইট? তো ওয়ার্ড লিমিট যেমন পরীক্ষাতে থাকে অ্যারাউন্ড 200 ওয়ার্ডস মতো। ইউ ক্যান এক্সপেক্ট এনিথিং বিটুইন 150 টু 200 ওয়ার্ডস, মানে বলা থাকবে 150 ওয়ার্ডস অর 200 ওয়ার্ডস এরকম থাকে। ওকে, তো আপনারা বাড়িতে যখন রিপোর্ট রাইটিং প্র্যাকটিস করবেন আপনারা চেষ্টা করবেন 150 থেকে 200টা ওয়ার্ডের মধ্যে সেই রিপোর্টটা লিখতে। এক একটা টপিক নিয়ে লিখবেন এবং তার মধ্যে যাতে কন্টেন্টটা ওই 150-200টার মধ্যে সীমাবদ্ধ থাকে। এবার পরীক্ষাতে যদি আপনি কখনো পেয়েও যান ওরকম কিছু, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার মোটামুটি একটা রাইট আপ, ইট ইজ নট জাস্ট অ্যাবাউট কন্টেন্ট, মাইন্ড ইউ, ঠিক আছে? যে কন্টেন্টটা আপনার প্রিপারেশন করে গেলেন, তার সাথে সাথেও কিন্তু আরেকটা জিনিসের প্র্যাকটিস করছেন আপনারা যখন বাড়িতে এগুলো লিখছেন, সেটা হচ্ছে স্পিডের একটা প্র্যাকটিস তো অবশ্যই হচ্ছে, এবং এই যে ওয়ার্ড ম্যানেজমেন্ট, ওয়ার্ড নাম্বার অফ ওয়ার্ডস এর যে ম্যানেজমেন্টটা সেটা কিন্তু খুব ভালো হচ্ছে। ইট ইজ সামথিং লাইক কি একটা জিনিস দেখে শুনে বোঝা এবং নিজে হাতে কলমে করা। এই যে হাতে কলমে করার ব্যাপারটা বলছি এবং জোর দিচ্ছি, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা আপনারা ইগনোর করবেন না। এখনো সময় আছে, এখনো পরীক্ষা আসার আগে কিছুটা সময় আপনারা পাচ্ছেন এবং বাড়িতে আছেন, আপনারা মেক ইউজ অফ দিস টাইম। অলরাইট? ইট ইজ সামথিং লাইক কি আমি ইউটিউবে যতই ভালো ভালো কুকিং চ্যানেল দেখি না কেন, সেখানে দেখে দেখে আমি যতই মনে হয় না কেন আচ্ছা এটা তো রান্না করা খুব সোজা, এটা এটা লাগবে বাড়িতে আছে করে ফেলবো, কিন্তু যখন আমি অ্যাকচুয়ালি করতে যাই তখন বুঝতে পারি যে জিনিসটা করা কতটা ডিফিকাল্ট। তখন হয়তো রান্নাটা পুড়ে যাচ্ছে, জ্বলে যাচ্ছে, মুখটা কম হলো তো মুখটা বেশি হলো। এই যে যখন আপনি নিজের হাতে একটা জিনিস করছেন, প্র্যাকটিক্যালি করছেন, তখনই কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনার সমস্যাটা কোথায় কোথায় হচ্ছে বা আপনার উইকনেস গুলো ঠিক কোথায়। সেটা কিন্তু আপনি সুপারফিশিয়ালি শুধু পড়লাম, দেখলাম, ফরম্যাটটা মাথায় রয়েছে, ঠিক আছে, ও ওখানে গিয়ে আমি মানে মাঠে নেমে আমি সিক্সার মেরে দেবো, সেই জিনিসটা কিন্তু হয় না। তো ওর জন্য কিন্তু একটা প্র্যাকটিস লাগে। যারা পায় এই পরীক্ষাতে, এই পরীক্ষাগুলোতে, যারা মানে কোয়ালিফাই করে এই পরীক্ষাতে, তারা কিন্তু একদম ভালো রকম প্রিপারেশন নিয়ে যায়। এটা আমি বলবো পার্টিকুলারলি টু দ্য ones who are going to appear for the mains for the first time. So please don't take this lightly. আপনারা অবশ্যই বাড়িতে কিন্তু রিপোর্ট রাইটিংটা লিখবেন, প্র্যাকটিস করবেন, কারণ অনেকদিন আগে স্কুলে পড়েছিলাম, তারপরে এতদিন কোনো প্র্যাকটিস হয়নি। তো একটু না লিখলে কিন্তু সেই অভ্যাসটা আসবে না আর এই ওয়ার্ড ম্যানেজমেন্টটাও হবে না। আচ্ছা, যখন আমরা ওয়ার্ড ম্যানেজমেন্ট বা নাম্বার অফ ওয়ার্ডস ম্যানেজমেন্টের কথা বলছি, তাহলে কিভাবে সেটা আমরা জাজ করব? ওকে, তো ধরুন এখন আপনারা বাড়িতে প্র্যাকটিস করবেন, আপনারা দেখে নেবেন যে একটা স্ট্যান্ডার্ড সাপোজ যে রুল কপি আছে বা একটা A4 শিট আছে, সেখানে একটা লাইনে আপনার হাতের লেখায় কটা ওয়ার্ড আটে, ঠিক আছে? এইটা আপনারা কিন্তু একবার দেখে নেবেন। ইউ ক্যান এক্সপেক্ট কি আপনাকে হয়তো একটা A4 সাইজ শিট দেওয়া হবে পরীক্ষাতে, বা একটু বড় হতে পারে তার থেকে, বাট স্ট্যান্ডার্ড ধরে নিন ওরকমই একটা আপনি
মানে শিট অফ পেপার পেয়েছেন, এবার সেটার ওপরে যখন আপনাকে লিখতে হবে তাহলে ওটার মধ্যে এক একটা লাইনে আপনার হ্যান্ডরাইটিং এ সেটা স্পষ্ট হতে হবে, সুন্দর হতে হবে, এবং তার মধ্যে যেন অবশ্যই কয়েকটা জিনিস খেয়াল রাখতে হবে, স্পেলিং মিস্টেক, গ্রামাটিক্যাল মিস্টেক, ইডিওম্যাটিক এরার্স এগুলো যাতে না হয়। প্লিজ বি ভেরি কেয়ারফুল। এগুলো কিন্তু স্ট্রাকচার ফরম্যাটের সাথে সাথে এগুলোর ওপরেও কিন্তু মার্কস থাকে। স্পেলিং এরার করবেন না, গ্রামাটিক্যাল এরার অ্যাভয়েড যতটুকু করা যায় ভালো, এবং তার সাথে আরো যেটা স্ট্রাকচার রিলেটেড প্রবলেম থাকে সেগুলো যাতে না অ্যারাইজ করে, ঠিক আছে? আচ্ছা, তাহলে কি হচ্ছে, আমরা দেখছি যে একটা লাইনে আমাদের কটা ওয়ার্ড আসছে। ধরুন আপনার একটা লাইন আছে, তার মধ্যে আপনার এরকম সাপোজ আমি বললাম 10টা ওয়ার্ডস ফিট হলো, এটা একটা লাইন, এটাতে আপনার 10টা ওয়ার্ড ফিট হচ্ছে। তো আপনাকে বলেছে 200টা ওয়ার্ড করতে, তাহলে আপনার কটা লাইন টোটাল লাগবে? আপনার 20 লাইনস লিখতে হবে। when the target is how much? 200 words. নাও এটা তো অ্যাকিউরেটলি 200 ওয়ার্ডস কেউ প্রত্যেকবার লিখতে পারে না, সেটা সম্ভব না। অ্যাপ্রক্সিমেটলি 200, আপনারা 10% পজিটিভ নেগেটিভ করে দেখতে পারেন যে 10% অফ ওয়ার্ডস বেশি বা কম। কিন্তু চেষ্টা করবেন, এই যে বলছি বাড়িতে প্র্যাকটিস করতে, এটা একমাত্র প্র্যাকটিস করলেই কিন্তু মোটামুটি একটা ধারণা আসে, এবং করতে করতে একটা ফ্লো চলে আসে। তখন আমি যাই লিখবো আমার একটা টেন্ডেন্সি হবে আমাকে এতটার মধ্যে আটাতে হবে, ওটা একটা কিন্তু হয় আর কি। সেটা ক্যান অনলি বি অ্যাচিভ থ্রু প্র্যাকটিস, নাথিং এলস। ওকে, তাহলে আমি জানি আমাকে 20টা লাইন লিখতে হবে আমার হ্যান্ডরাইটিং। ওকে, এবার আমি যেটা দেখবো সেটা হচ্ছে যে আমার এই যে পুরো কন্টেন্টটা যেটা আমি পাচ্ছি সেটাকে আমি 20টা লাইনের মধ্যে কিরকম ভাবে ডিস্ট্রিবিউট করছি। ওকে, দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট অর এসেনশিয়াল। তো আপনারা এখন বাড়িতে ইউ আর অ্যাট লিবার্টি, আপনারা বারে বারে ওটা পড়ে লিখে কেটে তার মধ্যে ইম্প্রোভাইজ করতে পারেন। একটা ফাইনাল ড্রাফটটা যখন করবেন তখন কিন্তু ভালো করে ওটা একবার সাজিয়ে গুছিয়ে দেখে নেবেন, এবং তার মধ্যে যাতে সমস্ত রেলেভেন্ট পয়েন্ট থাকে এবং কোনো কিছু ভুল আনইম্পর্টেন্ট পয়েন্ট গুলোকে বাদ দিয়ে দিন, কিন্তু ইম্পর্টেন্ট পয়েন্ট যেন তার মধ্যে সবকিছু থাকে, এবং এটা ওয়েল স্ট্রাকচার্ড একটা প্রপার লিঙ্ক মেনে একটা প্রপার ওয়েতে কনক্লুডেড হয়েছে সেরকম একটা রিপোর্ট যেন তৈরি হয়। ওকে, আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের বেসিক স্ট্রাকচার। এই স্ট্রাকচারটা যদি আপনারা ঠিক করে মেনটেন করতে পারেন, যে আমি এখানে টাইটেল লিখলাম বাই স্টাফ করেসপন্ডেন্ট অথবা স্টাফ রিপোর্টার এটা লিখলাম, তারপরে প্লেস এবং ডেটের উল্লেখটা থাকলো, তারপরে একটা এরকম কোলন দিয়েই আমি তার পাশে লিখছি। আচ্ছা, স্টাফ রিপোর্টার টাইটেলের জাস্ট পরের লাইনটাতেই কিন্তু আমাকে এইটা লিখতে হবে বাই রিপোর্টারের নামটা, তো সেইটা তারপরে একটা গ্যাপ থাকবে, ঠিক আছে? একটু গ্যাপ ছাড়বেন, লাইন যদি থাকে রুল তাহলে একটা লাইন ছেড়ে দিন, বা যদি মানে প্লেন একটা শিট অফ পেপারে করছেন তাহলে তার মধ্যে কিছুটা জায়গা ছেড়ে তারপরে মানে মোটামুটি একটা লাইন মতন জায়গা ছেড়ে তারপরে এটা শুরু করুন। বাঁদিকে এটা চলে এলো প্লেস অ্যান্ড ডেট, একটা এরকম কোলন দিলাম, তারপরে আমি পুরো জিনিসটা এরকম স্ট্রাকচার করে লিখছি, ঠিক আছে? দিস ইজ হাউ ইট উইল লুক লাইক। এবং এই স্ট্রাকচার যদি আপনারা ঠিক করে লিখতে পারেন, এর মধ্যে বেসিক কিছু জিনিস থাকবে, সেটা যদি প্রপারলি মেনটেন করতে পারেন তাহলে কিন্তু আপনারা ওখানেই বেশ কিছুটা মার্কস পেয়ে যাচ্ছেন। 4-5 নম্বর 6 নম্বর যাই থাকুক না কেন, সেটা আউট অফ 20 মার্কস, ইফ ইউ ম্যানেজ টু extract 5 marks, 6 marks or whatever for the structure, that is quite good enough. Okay, আচ্ছা।